এ সমুদ্রে আলবাট্রাস পাখি নেই, তবু একটা রেস্তোরাঁ কাম বারের নাম আলবাট্রাস। ভারতে পূর্ব উপকূলে এমন চমৎকার মিষ্টি স্বভাবের টাউনশিপই বা কটা আছে। সমুদ্রও এখানে বেশ শান্ত। মার্চের দক্ষিণ বায়ু দুপুরের দিকে দাপাদাপি করলেও বিকেলে ক্লান্ত হয়ে পড়েছে। ঢেউগুলো খুব আড়ষ্ট হয়ে বালির বিচে শুয়ে পড়তে চাইছে। আমার জুতোর তলা একটুখানি ভিজে যাচ্ছিল। এটাই আমাকে সমুদ্র স্নানে আনন্দ দিল। আমার বৃদ্ধ সঙ্গী বলেন, অনেকের অনেক রকম আতঙ্ক থাকে, যেমন বেড়ালের জলাতঙ্ক। জানি উনি আমাকেই ঠাট্টা করেন, কিন্তু স্বীকার করতে দ্বিধা নেই। সমুদ্র যতই শান্ত হোক, সমুদ্র হচ্ছে সমুদ্রই। তার জল লোনা, বিশ্রী রকমের স্বাদ তার। আত্মহত্যার দরকার না হলে আমি কখনো সমুদ্রে নামবো না। যতক্ষণ বিচের জলের ধারে ছুঁয়ে ছুঁয়ে হেঁটে বেড়ালাম, আর চোখে লক্ষ্য করে গেলাম কর্নেল নীলাদ্রি সরকার টুপি খুলে আলবাট্রাসের লনে বসে আছেন। তার টাকের ওপর নারকেল গাছের ছায়া ফাঁক দিয়ে রোদের চিরুনি চলছে, অবশ্য বৃথায়। উনি খুবই আলাপি, সদালাপি এবং গায়ে পড়া। তা সত্ত্বেও এখনও কোনো আগন্তুক ওর পাশে বসে নেই। এতদিন বাদে ওকে দারুণ একলা দেখাচ্ছিল, আর মায়া জাগছিল। পেছনে পাহাড়ের আড়ালে সূর্য নেমে গেলে সমুদ্রে এতক্ষণে রঙের খেলা শুরু হলো। এই দৃশ্যের বর্ণনা ভাষায় দেওয়া যায় না, ছবি এঁকে খানিকটা যা অনুসরণ করা যায়। আমি না লেখক না ছবি আঁকিয়ে, নিতান্তই সাংবাদিক। এই ব্যাপারটার রিপোর্টাজ লিখতে হলে আমার চাকরি রাখা কঠিনই হতো। আমি রিপোর্টার। আমার চিফ বলেন, জয়ন্তর মেটেরিয়াল থাকে, কলম থাকে না, এবং এটাই হচ্ছে ট্র্যাজেডি। মিনিট পাঁচেক ওই রঙের খেলা দেখে চোখ ব্যথা করতে থাকলো। তখন ঘুরে দাঁড়ালাম এবং সঙ্গে সঙ্গে কিছুক্ষণের জন্য উপকূল নগরীকে রহস্যময় অন্ধকারে ডুবে থাকতে দেখলাম। চোখ পিটপিট করে সেই অন্ধকারকে তাড়াতে চাইছি, এমন সময় পাশ থেকে কে যেন বলে উঠল, কিছু মনে করবেন না, আপনি কি বাঙালি? বাঙালি ব্যারাম আমারও একটু আধটু আছে, তবে সেজন্য নয়। যার প্রশ্ন তিনি এক মহিলা, এটাই আমাকে অসাধারণ ভব্য করে তুলল। রং চমকানো চোখের অস্বচ্ছতার একটা শাড়ি পরা মূর্তি ভেসে উঠল। বললুম, হ্যাঁ আপনি? নমস্কার। আমি আমি কলকাতা থেকে এসেছি। আমি একটু বিপদে পড়েছি, একটু সাহায্য পেতে পারি কি? চোখের স্বচ্ছতা তখনও ফেরেনি, তাই মুহূর্তে মাথায় এলো নির্ঘাত কিছু ভিক্ষে টিকে চাইবার ব্যাপার ঘটেছে। তক্ষুনি গম্ভীর হয়ে বললুম, বিপদ? কী বিপদ? আমার স্বামীকে দুপুর থেকে খুঁজে পাচ্ছি না। হাসি চেপে বললুম, খুঁজে পাচ্ছেন না আপনার স্বামীকে? তার মানে? হ্যাঁ, আমরা এখানে এসেছি গতকাল সন্ধে। তারপরেই এমন কতকগুলো ব্যাপার ঘটল, খুব ভয় পেয়ে গেলাম। উনি অবশ্য গ্রাহ্য করলেন। আজ দুপুরে খাবার পর উনি আসছি বলে বেরিয়ে গেলেন। তখন প্রায় 1টা বাজে, এখন 5টা। দেরি দেখে সম্ভবপর সব জায়গায় খুঁজলুম, কিন্তু খোঁজ পেলুম না কোথাও। আমার বড় ভয় হচ্ছে। বলেই ভদ্রমহিলা যেন কান্নার আবেগ সামলাতে থেমে গেলেন। ততক্ষণে আমার চোখ থেকে রঙের ভেলকি ফুরিয়ে গেছে, দৃষ্টি স্পষ্ট হয়েছে। দেখলাম মহিলার বয়স 23-24-এর বেশি হতেই পারে না। মোটামুটি ফর্সা রং, হালকা গড়ন, কিন্তু চেহারা মন্দ নয়। চোখ দুটি টানা টানা এবং দুটি শক্তিশালী ভুরুর প্রশ্রয়ে একটু প্রগল্ভও বটে। বড়লোকের বউ বলে মনে হলো না, আবার গরিব বা নিম্ন মধ্যবিত্তও নয়। ব্যক্তিত্ব আছে, তাই তার বিবরণে কোনো ফাঁকি থাকতে পারে না। রহস্যের গন্ধে চঞ্চল হয়ে উঠলুম। আর চোখে দূরে অ্যালবাট্রাসের লনে কর্নেলকে দেখে নিলুম। উনি যেন চোখ বুজে ঝিমোচ্ছেন। বললুম, খুব অদ্ভুত ব্যাপার তো, কিন্তু আপনার স্বামী তো মাত্র 4 ঘন্টা আগে বেরিয়েছেন। কোথাও নিশ্চয়ই কোনো জরুরি কাজে আটকে পড়েছেন। এতে ভাববার কারণ আছে বলে আমার মনে হয় না। আরও কিছুক্ষণ দেখুন না, নিশ্চয়ই ফিরে আসবেন। আর আপনার স্বামীর নামটা জানতে পারি? পুলকেশ মিত্র। আমি তৃণা মিত্র। আমি জয়ন্ত চৌধুরী। একটু ইতস্তত করে কেন কে জানে বলে ফেললুম। আপনি প্রখ্যাত দৈনিক সত্যসেবকের নাম নিশ্চয়ই শুনেছেন। আমি ওই কাগজের রিপোর্টার। শুনে তৃণা মৈত্র উজ্জ্বল মুখে বলল, আপনি রিপোর্টার? জয়ন্তবাবু, প্লিজ এ বিপদে আমাকে সাহায্য করুন একটু। এখানে এসে একজনও বাঙালি দেখতে পেলুম না, তাই বিশ্বাস করে কাউকে কথাটা বলতে পারিনি। হঠাৎ দূর থেকে আপনাকে দেখে কেন যেন মনে হলো। বাধা দিয়ে বললুম, আপনার স্বামী বিপদ হয়েছে, এই কথা ভাবছেন কেন? তৃণা বলল, ভাবতে বাধ্য হচ্ছি জয়ন্তবাবু। বললুম না, গতকাল সন্ধ্যা থেকে এমন কতকগুলো ব্যাপার ঘটলো যাতে খুব অস্বস্তিতে পড়ে গেছিলাম। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল কোনো বিপদ ঘটবে। ওকে বারবার বললুম, চলো আমরা ফিরে যাই। ও শুনল না। আপনারা কি এই প্রথম নীলাপুরমে এলেন? উঠেছেন কোথায়? হ্যাঁ, এই প্রথম। আমরা উঠেছি সিভিউ হোটেলে। কোনো বিশেষ কাজে নাকি বেড়াতে? বেড়াতে বলে তৃণা ব্যস্ততার ভাব দেখালো। জয়ন্তবাবু,
আপনাকে আমি সবই বলবো। এখন ওকে খুঁজে বার করতে আমাকে একটু সাহায্য করুন। চিন্তিত মুখে বললুম, তাহলে একটা কাজ করা যেতে পারে, থানায় যাওয়া যাক, কী বলেন? পুলিশকে সবটা জানানো দরকার। তারপর ট্রিনা বাধা দিয়ে বলল, না প্লিজ, পুলিশকে আগেভাগে সব জানাতে গেলে অনেক অনেক গোলমালে পড়ে যাব। কিন্তু পুলিশের সাহায্য ছাড়া আমরা কতটুকুই কী বা করতে পারি বলুন? আমিও তো এখানে নতুন এসেছি। ট্রিনা আবার ব্যস্ত হয়ে উঠল, বলল, নীলাপুরম জায়গাটা তো ছোট্ট, আমি একা খুঁজে বেড়াতে সাহস পাচ্ছি না। পেতুম যদি কাল রাতে ওই ব্যাপারগুলো না ঘটতো। আপনি আমার সঙ্গে থাকলে আমার একটুও ভয় করবে না, প্লিজ জয়ন্তবাবু। এ একটা বিচিত্র ব্যাপার, সন্দেহ নেই। একলা হলে নিশ্চয়ই এমন সহজ শান্ত স্বরে কথা বলতে পারতুম না। উদ্বেগে অস্বস্তিতে আড়ষ্ট হয়ে পড়তুম। কিন্তু হাতে আমার তুরুপের তাস আছে, রহস্যবেদী বৃদ্ধ বন্ধু, ওর সঙ্গেই বেড়াতে এসেছি নীলাপুরমে। অমন ধুরন্ধর সাহসী প্রাজ্ঞের ব্যাকগ্রাউন্ডে থেকে আমি অনেক অসম্ভবকে সম্ভব করে তুলতে পারি। কিন্তু উনি আপাতত বাইরে থাকুন। দৈনিক সত্যসেবকে প্রখ্যাত দুধের রিপোর্টার জয়ন্ত চৌধুরী কি এত নাবালক যে এক ভদ্রমহিলার হারানোর স্বামীর খোঁজে বেরিয়ে পড়তে পারবে না? অবশ্যই এমনও হতে পারে যে পথেই পুলকেশ মৈত্রের সাথে দেখা হয়ে গেল, ব্যাপারটা চুকেও গেল। পা বাড়িয়ে পর মুহূর্তে একটু আড়ষ্ট হলো। কি ঘটেছিল গত রাতে? এক্ষুনি পথে যেতে যেতে নিশ্চয়ই জেনে যাব। সেটা কতটা বিপজ্জনক হবে কে জানে। যদি সত্যি সত্যি তেমন কিছু হয়, তাহলে পরিণামে কর্নেলকে ডাকতেই হবে। বিচের ওপরে পাথরের চাঙড়, তার ওপরে বাঁধ, বাঁধের পরে একটা পাহাড়ের গায়ে ঢালু গায়ে অ্যালবাট্রাস, তার পাশ দিয়ে এক ফালি পিচের পথ পাহাড়ের কাঁধ বরাবর এগিয়ে ওদিকে নেমে গেছে বড় রাস্তায়। পিচের সরু পথের দুধারে বড় বড় পাথর আর ঝোপঝাড়। সাবধানে ডান দিকে তাকাতে তাকাতে চলে গেলাম। কর্নেল আমাকে দেখতে পেলেন বলে মনে হলো না। যতক্ষণ পাহাড়টা না পেরোলাম দুজনে কোনো কথা হলো না। বড় রাস্তার দুধারে সমতল জমিতে টাউনশিপ ও ছোট্ট বাজার, সেখানে পা দিয়ে মুখ খুললুম। দেখুন মিসেস মৈত্র, সবার আগে আমাদের একটা প্ল্যান করে নেওয়া দরকার। খড়ের কাদায় ছুঁচ খোঁজার কোনো মানে হয় না। মিস্টার মৈত্র কি এখানে পরিচিতি কেউ আসে? মানে ওর মুখে তেমন কিছু কি শুনেছিলেন? তৃণা মাথা নেড়ে বলল, না। তাহলে খুঁজবোটা কীভাবে? তৃণার মুখটা করুণ দেখালো। সে বলল, চলুন না, ওই সব লোককে জিজ্ঞাসা করে দেখি। কারো না কারোর সঙ্গে নিশ্চয়ই দেখা হয়েছে ওর। ছোট্ট জায়গা, বাঙালি তো নেই। হাসি পেল। হাসিটা চেপে বললুম, আচ্ছা এমনও তো হতে পারে উনি এতক্ষণ হোটেলে ফিরেছেন। চলুন না, হোটেলে আপনাদের রুমটা আগে দেখে আসি। ট্রেন একটু চঞ্চল হলো, বলল, ঠিক বলেছেন। আমার মাথা ঘুরছে, সব গোলমাল হয়ে যাচ্ছে, কিচ্ছু ভাবতে পারছি না। চলুন চলুন, কথাটা সত্যি আমার মাথায় আসেনি। সে ব্যস্ত হয়ে বড় রাস্তা ধরে এগোলো। সিভিউ হোটেল পাহাড়ের উত্তর দিকে, অ্যালবাট্রাস পূর্বে। অ্যালবাট্রাস থেকে ওখানে যাওয়ার পথ নেই, যদিও বাড়ির মাথা নজরে পড়ে। আমরা অবশ্য উঠেছি সরকারি ডাকবাংলোয়, সেটা সমুদ্রের ধারে আরও খানিকটা উত্তরে সমতল জমির ওপর। তার পেছনে সরকারি জঙ্গল আছে। বাজারে মাঝামাঝি গিয়ে ডান দিকে অর্থাৎ পূর্বে ঘুরে আগেরটার মতো সরু পিচের পথে উঠলাম। কিছু দূরে চড়াই ভেঙে উঠতে হলো। এখানে ওখানে সুদৃশ্য কিছু বাড়ি আছে, মাঝে মাঝে গাড়ি আসছে যাচ্ছে, লোকজনের ভিড় আছে। বিচের দিকে চলেছে বা ফিরে আসছে। বছরে এ সময়টা সমুদ্রবিলাসীদের ভিড় থাকে এখানে। সে ভিউয়ের লাঞ্চে ঢুকে তৃণা হন্তদন্ত হয়ে জিজ্ঞাসা করলো রিসেপশনিস্ট মহিলাকে, গুড ইভিনিং মিস আয়ার, আমার স্বামী মিস্টার মৈত্র কি ফিরেছেন? গোমরামুখী দক্ষিণ ভারতীয় কৃষ্ণাঙ্গী ঘাড় নাড়ালো মাত্র, তারপর কিবোর্ড থেকে চাবিটা দিল। তৃণা চাবি নিয়ে ব্যস্তভাবে পা ফেলল। কার্পেট মোড়া সিঁড়ি, দোতলায় 13 নম্বর ঘরের দরজার সামনে সে একটু দাঁড়ালো। হতাশভাবে মাথাটা দোলালো, মুখে ঘামের বিন্দু লক্ষ্য করলো। নিঃশব্দে আমার দিকে তাকালো একবার, যেন বলল, দেখলেন তো, ও ফেরেনি। দরজার বাইরে থেকে বন্ধ আছে, অতএব ফিরে যাওয়া ছাড়া উপায় নেই। কিন্তু কি যেন ভাবলো তৃণা, অস্ফুট স্বরে বলল, 1 মিনিটের জন্য আসবেন? সমস্ত ব্যাকগ্রাউন্ডটা আপনাকে আগে বলা দরকার। সে দরজা খুলল, ঢুকে আবার বলল, আসুন। ভেতরে ঢুকে তাজ্জব বনে গেল। সিভিউ হোটেলে খ্যাতির কথা জানা ছিল, কিন্তু এই ছোট্ট নীলাপুরমের সমুদ্র তীরে কখনো 5 তারা মার্কা বড় হোটেলের ব্যবস্থা আশা করিনি। মৈত্র দম্পতির এই সুইটের মাঝে সবটা নকশি কার্পেটে মোড়া এবং জুতো কয়েক ইঞ্চি দেবে যায়। ড্রয়িং রুম আর বেডরুম রীতিমতো অ্যাপার্টমেন্ট। দেয়ালে দেশি বিদেশি আর্ট, কোনায় কোনায় অপূর্ব সব ফুলদানি এবং
দামি আসবাবপত্র। আমার এই ভাবটা আঁচ করেই হয়তো তৃণা বলল, আমার স্বামী একটু বিলাসী প্রকৃতির মানুষ, আপনি বসুন না প্লিজ। সে পূবের ব্যালকনির দিকে দরজা খুলে দিতেই সারা সমুদ্র ভেসে উঠল। কাছাকাছি একটা সোফায় বসে পড়লুম। সেই সময় হঠাৎ মনে হলো, এখনই যদি মিস্টার মৈত্র ফিরে আসেন তৃণার উদ্বেগ ঘুচবে, কিন্তু আমি পড়ে যাব অস্বস্তিতে। কোনো স্বামী এই অবস্থায় স্ত্রীর সঙ্গে অচেনা পুরুষকে দেখে খুশি হবেন না, বিশেষ করে ঘরে যখন আর কেউ নেই এবং দরজাটা বন্ধ। তাই এই সান্নিধ্য যতই ভালো লাগুক কিংবা পরিবেশ যতই প্রীতিপ্রদ হোক, শিগগিরই কেটে পড়া উচিত। বললুম, যাকগে, এবার সংক্ষেপে বলুন তো গত রাতে কী হয়েছে। তৃণার কপালে ভাঁজ দেখা দিল। তাকে অবশ্য চঞ্চল দেখাচ্ছিল বরাবর। সে বলল, হ্যাঁ বলছি। গত সন্ধ্যায় আমরা এখানে এসে উঠলাম। ঘরেই ডিনার সার্ভ করার ব্যবস্থা আছে, সে তো দেখতেই পাচ্ছেন। কিন্তু ও বলল নিচের ডাইনিং হলে যাবে, চেনা চেনা কেউ আছে নাকি দেখবে। ওর স্বভাবই এইরকম, সবসময় হুল্লোড় পছন্দ করে, ড্রিঙ্ক করার অভ্যেসও আছে। তৃণা এই কথাগুলো বলার সময় পূবে সমুদ্রের দিকে তাকিয়েছিল। নিচে পাহাড়টা ঢালু হয়ে নেমে আবার বেমাক্কা ঢেউয়ের মতো উঁচু হয়ে গেছে। ওই অংশটা পাথরের চাতালের মতো, তার নিচে খাড়া দেওয়াল, দেয়াল ছুঁয়ে বালির বীজ। সে কথা থামিয়ে হঠাৎ সেদিকে কি যেন দেখতে থাকলো। হেসে বললুম, কি মিস্টার মৈত্রকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তৃণার মুখে কিন্তু অন্য ভাব, কেমন ভয়ার্থ চাহনি, ঠোঁট কাঁপছে মনে হলো। সে ঘুরে চাপা সরে বলল, সেই লোকটা। বাইনোকুলার চোখে দিয়ে এদিকে কি দেখছিল, এইমাত্র সরে গেল। চমকে উঠেছিলাম, বললুম, কে, কোন লোকটা? তারপর ব্যালকনিতে গিয়ে বাইনোকুলারওয়ালা কোনো বদমাশকে দেখব বলে উঠতেই তৃণা সেদিককার দরজা বন্ধ করে দিল। কাঁপতে কাঁপতে বলল, না না, আমার বড্ড ভয় করছে। আপনাকে মিস্টার মৈত্র ভেবে যদি গুলি ছুঁড়ে বসে। উত্তেজিত হয়ে বললাম, কেন গুলি ছুড়বে কেন, ব্যাপারটা কি? তৃণা বলল, বলছি, সব বলছি, আপনি বসুন প্লিজ, একটু একটু স্থির হতে দিন। তার চেহারা লক্ষ্য করে ঘাবড়ে গেলাম। সে কাঁপছে, মুখটা সাদা হয়ে গেছে। টলতে টলতে শোবার কাছে এসে দাঁড়ালে বললুম, মিসেস মৈত্র, আপনি একটুও ভয় পাবেন না, অন্তত আমি থাকতে ভয় পাবার কিছু নেই। আপনি বসুন, বসে সব বলুন। তৃণা বসলো না, ভয়ার্থ মুখে আমার দিকে তাকালো শুধু। বললুম, আপনি নিশ্চিত থাকতে পারেন, কারণ শুধু আমি নয়, আমার সঙ্গে নীলাপুরমে যিনি এসেছেন তার নাম নিশ্চয়ই আপনি শুনে থাকবেন, কর্নেল নীলাদ্রি সরকার, প্রখ্যাত প্রাইভেট ইনভেস্টিগেটর। তৃণা বলে উঠল, তার মানে গোয়েন্দা? হ্যাঁ, আলবাট্রাসের লনে নিশ্চয়ই কোনো টাকমাথা বুড়ো ভদ্রলোককে দেখে থাকবেন। মুখে সাদা দাঁড়িয়ে আছে, ইউরোপিয়ান বলে ভুল হতে পারে, কিন্তু যেন দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। উনিই আমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড বলতে পারেন। আপনার ভয়ের কোনো কারণ নেই, এক্ষুনি ওকে আমি খবর দিতে পারি। দেব? তৃণা একটু ভেবে বলল, দেখুন, আমার মনে হচ্ছে ব্যাপারটা নিয়ে এত শিগগিরই হইচই করলে নিশ্চয়ই আমাদের কোনো ক্ষতি হবে। আপনি আগে সবটা শুনুন, তারপর যদি মনে হয় তাকে জানানো দরকার জানাবো। বেশ, বলুন। তৃণা নড়ে উঠল হঠাৎ, করুণ ধরনের হাসলো। ওই দেখুন, আমি কি ভীষণ অভদ্র, আমার ঘরে গেস্ট আর আমি সব ভদ্রতা ভুলে বসেছি। 1 মিনিট বলে সে কোনার টেবিল থেকে ফোনটা তুলল, তারপর আমার দিকে ঘুরল। মুখটা আবার ফ্যাকাশে হয়ে উঠেছে। একটু বিস্মিত হয়ে বললুম, কী ব্যাপার? ফোনটা রেখে সে ব্যস্তভাবে বলল, আশ্চর্য তো, ফোনটা ডেড। ডেড? হ্যাঁ, 1 মিনিট, আমি দেখছি করিডোরে বেয়ারারা কেউ আছে নাকি। সে দরজার দিকে এগিয়ে যাচ্ছে দেখে বললুম, কলিং বেল নেই? তাই তো, সরি, বলে তৃণা কাছেই দেয়ালে সুইচ টিপল। কোনো শব্দ শোনা গেল না। আরও কয়েকবার টিপল, তবুও না। সে আমার দিকে ফ্যাকাশে মুখে তাকাল। আমি ততক্ষণে বেশ ঘাবড়ে গেছি। বললুম, আশ্চর্য তো, আচ্ছা দেখছি। উঠে আলোর সুইচ টিপলুম, জ্বলল না। সেই সময় চোখে পড়ল সুইটে এয়ার কন্ডিশনারের ব্যবস্থা আছে। হন্তদন্ত হয়ে যন্ত্রটা চাবি ঘোরাতে শুরু করলাম, কোনো সাড়া নেই। তখন ঘুরে পড়লুম, লোডশেডিং চলছে না তো। তবে দেখলাম তৃণা দরজা খুলে বেরিয়ে গেল। বাইরে রোদ মুছে গেছে ততক্ষণে। ঘরের ভেতরটা ধূসর হয়ে উঠেছে। ব্যালকনির দরজা খুলে দাঁড়িয়ে সমুদ্র দেখতে দেখতে তৃণার অপেক্ষা করতে থাকলাম। একটা রহস্যময় ঘটনার মধ্যে এসে পড়েছি, তাতে কোনো ভুল নেই। মনে মনে কর্নেলের উদ্দেশ্যে বললুম, ওই বৃদ্ধ ঘুঘু, তুমি সবসময় আমাকে অতি বুদ্ধিমান বলে ঠাট্টা করো। আমি গোয়েন্দা হলে নাকি বিস্তর ওলটপালট কাণ্ড ঘটবে। এবার তুমি বসে বসে দেখবে গোয়েন্দা হবার এবং রহস্যের পর্দা ফাঁস করবার মতো বুদ্ধি জয়ন্তের ঘিলুতে প্রচুর পরিমাণেই আছে। মাননীয় গোয়েন্দা মহোদয়, অপেক্ষা করো এবং দেখো। কিন্তু তৃণা ফিরছে না। 5 মিনিটে বেশি অপেক্ষা করেও
তার কোনো পাত্তা নেই। তখন উদ্বিগ্ন হয়ে পায়চারি শুরু করলো। সেই সময় একটা আইডিয়া মাথায় এলো। এখন তো তদন্তের চমৎকার সুযোগ হাতে পাওয়া গেছে। এই দম্পতির ব্যাকগ্রাউন্ডটা জানার মতো কোনো জিনিস কি সুইটে নেই? যেমন কথাটা মাথায় আসা অমনি বেডরুমে ঢুকে পড়লাম। চমৎকার আধুনিক উপকরণে সাজানো ঘর, সঙ্গে টয়লেট। তার দরজাটা একটু ফাঁক হয়ে আছে, আলো খুব কম, কিন্তু ওই ফাঁকে স্পষ্ট একজোড়া জুতো পরা পা দেখতে পেলুম। পা দুটো মেঝে শুয়ে থাকা মানুষের। বুকের মধ্যে রক্ত শিশিয়ে উঠল সঙ্গে সঙ্গে। এক লাফে এগিয়ে দরজাটা পুরো ফাঁক করতেই যা দেখলুম তাতে কাঁপুনি শুরু হয়ে গেছে। স্যুট পরা এক ভদ্রলোক চিত হয়ে পড়ে আছেন, কপালে দুটো রক্তাক্ত ক্ষত, এক পাশে একটা রিভলভার পড়ে আছে। ওটা মৃতদেহ, তাতে কোনো ভুল নেই। প্রথমে ঝোঁকের বসে রিভলভারটা তুলে নিলুম, আচ্ছন্ন দৃষ্টিতে তাকিয়ে রইলুম সেটার দিকে। কেন এমন করলুম জানি না। আলবাট্রসের লনে বেঞ্চে বসে শেষবেলায় দরদর করে ঘামছি, আর কর্নেল আমাকে প্রশ্ন করে যাচ্ছেন, যন্ত্রের মতো জবাব দিচ্ছি। গোড়ায় উনি হাসছিলেন, ক্রমশ দেখলুম ওর হাসিটা মিলিয়ে গেল। গম্ভীর মুখে বললেন, তাহলে রিভলভার তুমি হাতে নিয়েছিলে? হ্যাঁ। কেন? এমনি, হঠাৎ যেন পরীক্ষা করতে ইচ্ছে হলো। বোকার মতো কাজ করেছো জয়ন্ত, সে তো এখন বেশ বুঝতে পারছি। আসার সময় করিডোরে কেউ তোমাকে বেরিয়ে আসতে দেখেনি? সম্ভবত না। সম্ভবত কেন? তখন তো আমি ভীষণ ভয় পেয়ে পালিয়ে এসেছি, খুঁটিয়ে দেখার মতো মনের অবস্থা ছিল না। সিঁড়িতে কারোর সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, একজন বেয়ারার সঙ্গে। সে চায়ে ট্রে নিয়ে উঠছিল, আমার সঙ্গে তার একটু ধাক্কা লাগে। কর্নেল আর একটু গম্ভীর হলেন। রিসেপশনে মিসেস মৈত্রের সঙ্গে দেখা হয়নি বলছো? রিসেপশনিস্ট মেয়েটিকে ওনার কথা জিজ্ঞেস করেছিলে? না। তখন আমার মনের অবস্থা তো বুঝতেই পারছেন। কর্নেল আপন মনে মাথা দোলালেন, তারপর বললেন, খুব বোকার মতো কাজ করেছো জয়ন্ত। তুমি এমন বোকামি করবে তা ভাবাই যায় না। পারিপার্শ্বিক এভিডেন্সে তোমাকেই খুনি সাব্যস্ত করা যায় এখন খুব সহজেই। শিগুড়ে উঠে বললাম, সর্বনাশ। রিভলভারে তোমার আঙ্গুলের ছাপ রয়েছে, কাজেই জজ সাহেব তোমাকে অনায়াসে ফাঁসিতে ঝোলাতে পারেন। এই অবধি শুনেই আঁতকে উঠে বললুম, ওরে বাবা, তাই তো। কর্নেল এবার উঠে দাঁড়ালেন, পা বাড়িয়ে বললেন, দেখা যাক কি করতে পারি। দুজনে আলবাট্রাসের লাউঞ্জে ঢুকে সোজা রিসেপশনে গেলাম। তারপর কর্নেল ফোন তুলে ডায়াল করতে থাকলেন। আমি উদ্বিগ্ন মুখে কাঁচের দেয়ালের বাইরে সমুদ্র দেখতে থাকলাম। হঠাৎ চোখে পড়ল বাঁদিকে দূরে সমুদ্রের খাঁড়ির ওপর পাথরের চাতালে কে একজন দাঁড়িয়ে রয়েছে, তার চোখে বাইনোকুলার। সমুদ্রের দিকে পেছু ফিরে দাঁড়িয়ে সে কী যেন দেখছে। ট্রিনা যাকে সি ভিউ থেকে দেখেছিল, নিশ্চয়ই ওই লোকটাই সেই। ওখানেই তো পাহাড়ের পিঠে সি ভিউ হোটেলটা রয়েছে। এখান থেকে যদিও সেটা দেখা যাচ্ছে না। ট্রিনা বলেছিল লোকটা গুলি ছুটতে পারে, কিন্তু ট্রিনাই বা হঠাৎ উধাও হয়ে গেল কেন? কর্নেলের ডাকে সম্বিত ফিরল। চাপাসরে বললুম, কর্নেল, ওই দেখুন সেই লোকটা। গম্ভীর মুখে কর্নেল বললেন, থাক জয়ন্ত, আর গোয়েন্দাগিরি করতে যেও না। কেউ বাইনোকুলার দিয়ে কি দেখছে তাতে আপাতত তোমার কিছু সুবিধা হবে না। এখন চলো, আমি সেই ভিউতে যাই। পুলিশ অফিসাররা এখনই সেখানে এসে পড়বেন। ইতস্তত করে বললুম, কিন্তু আমার যাওয়াটা কি ঠিক হবে? হ্যাঁ, তোমার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনাটা তো আছেই। বুক টিপ টিপ করতে থাকলো। বললুম, তাহলে বরং আমি ঘরে গিয়ে থাকি। মোটেও না, বলে কর্নেল আমার ডান হাতে কবজি চেপে ধরলেন এবং বলির পাঁঠার মতো আমাকে টানতে টানতে বেরোলেন। আগের রাস্তা দিয়ে ঘুরে আমরা সি ভিউ পৌঁছলাম, কিন্তু এখন সেখানে অন্য দৃশ্য। ছোটোখাটো একটা ভিড় জমে আছে। ভিড়টা চাপা গলায় কী সব আলোচনা করছে। মাদ্রাজি রিসেপশনিস্ট মিস আর শুকনো মুখে ফোন করে কার সঙ্গে কথা বলছে। বিয়ারারা সিঁড়িতে হন্তদন্ত হয়ে উঠছে আর নামছে। কর্নেল মিস আয়ারকে কিছু বলার জন্য ঠোঁট ফাঁক করেছেন, এমন সময় একজন বেয়ারা আমার দিকে আঙ্গুল তুলে চেঁচিয়ে উঠল, ওই লোকটা, ওই লোকটা। মিস আয়ারও ঘুরে আমাকে দেখেই বলে উঠল, মাই গড, এ তো সেই লোক। অমনি বেয়ারার দল তুমুল হইচই করে আমাকে ঘিরে ফেললো। দারোয়ানকেও দেখলাম এগিয়ে আসতে। আমি বিকট চেঁচিয়ে বললাম, আমি নই, আমি নই। ভিড় শুদ্ধ পাল্টা চেঁচালো, পাকড়ো পাকড়ো, শালা খুনিকো পাকড়ো। ভয়ে চোখ বুজে ফেললুম। মুখের সামনে অনেকগুলো হাতের মুঠো নড়ছিল। প্রচণ্ড মার আমাকে দেবেই, এই ভয়ে চোখ বুজে ফেললুম। অমনি শুনি কর্নেল তার সামরিক গর্জনে সি ভিউকে যেন ফাটিয়ে দুভাগ করে ফেললেন। খবরদার, যে যেখানে আছেন চুপচাপ দাঁড়িয়ে থাকুন, যা করবার পুলিশকে করতে দিন। মারমুখী ভিড়টা হকচকিয়ে গেল। তারপর দেখি লন থেকে কয়েকজন পুলিশ অফিসার এবং কনস্টেবল হন হন করে এগিয়ে আসছে। একজন অফিসার কর্নেলের সামনে এসেই হাত বাড়ালেন, হ্যালো ওল্ড বস। এবারও দেখছি আসামাত্র খুন খারাপই করে ফেলেছেন। কর্নেল একটু হেসে করমর্দন করে বললেন, হ্যাঁ মিস্টার বেঙ্কটেশ,
এই আমার ভাগ্য, যেখানে যাই সেখানে এক ইটারনাল মার্ডারার আড়াল থেকে এক একটা ডেড বডি সামনে ফেলে দিয়ে তামাশা করে। ভেঙ্কটেশ বললেন, তাই বটে, চলুন দেখি। বেয়ারারা আগে আগে উঠতে থাকলো। 3জন পুলিশ অফিসার, কর্নেল আর আমি তৃণা মৈত্রদের ঘরে ঢুকলুম। নিচে 2জন অফিসার আর কনস্টেবলরা রয়ে গেল, আর কাউকেই উঠতে দেওয়া হলো না। সেই ভয়ঙ্কর ঘরে ঢুকতেই আমার দম আটকে এলো। তবে একদিক থেকে আশ্বস্ত বোধ করছিলাম যে বেয়ারাদের করিডোরে থামিয়ে দেওয়া হয়েছে। ওরা আমাকে ধরিয়ে দেওয়ার জন্য এখনও খুব ছটফট করছে নিশ্চয়ই। ভাগ্যিস কর্নেল সঙ্গে আছেন। বাথরুমে লাশটা তেমনি পড়ে আছে, কিন্তু এবার নতুন দৃশ্য চোখে পড়ল। লাশের ওপর মুখ গুঁজে উপুর হয়ে পড়ে আছে সেই তৃণা মৈত্র। ভেঙ্কটেশ ঝুঁকে ওর নাড়ি দেখে নিয়ে বললেন, শক খেয়ে অজ্ঞান হয়ে গেছেন মিস্টার আচারিয়া, আপনি দেখুন ডাক্তার এলেন নাকি। একজন অফিসার তক্ষুনি বেরিয়ে গেল। কর্নেল ও ভেঙ্কটেশ তৃণাকে সাবধানে তুলে সংলগ্ন বেডরুমের খাটে শুইয়ে দিলেন। কর্নেল বললেন, জয়ন্ত, ওই গ্লাসে জল ঢালো। কর্নেলের হুকুম তামিল করছি সেই সময় বাথরুমে ভেঙ্কটেশের কথা শুনে চমকে উঠল। কি আশ্চর্য, এটা দেখছি একটা খেলনা রিভলভার। কর্নেল বললেন, টয় রিভলভার? মাই গুডনেস, হ্যাঁ কর্নেল সরকার, ভারী অদ্ভুত ব্যাপার তো। বলে কর্নেল আমার হাত থেকে জলের গ্লাস নিয়ে তৃণামুখে জলের ঝাপটা দিলেন। একটু পরে তৃণার চোখ খুলল, অস্বাভাবিক লাল চোখ। নিষ্পলক তাকিয়ে সে কর্নেলকে দেখল, তারপর আমাকে দেখে আর্তনাদ করে উঠল, ওই ওই লোকটা ওকে খুন করেছে, পুলিশ পুলিশ। আঁতকে উঠে বললাম, ছি, কি যা তা সব বলছেন, আপনি তো আমাকে। ভেঙ্কটেশ ভ্রুকুঁচকে আমার দিকে তাকিয়েছেন। কর্নেল চোখ টিপে আমাকে থামতে ইশারা করলে আমি থেমে গেছি। তৃণা দুহাতে মুখ ঢেকে হু হু করে কাঁদতে থাকলো। কান্নার মধ্যে যা বলছে তা একটু একটু করে বুঝতে পারছি। এখনও কেন আমাকে গ্রেপ্তার করা হচ্ছে না এই অভিযোগ করছে সে। এতক্ষণ ভয় পাচ্ছিলাম, কিন্তু এবার রাগ এসে সাহস বাড়লো। মনে মনে বললাম, শয়তানি, এ সবই তোমার ষড়যন্ত্র। নিজের স্বামীকে এভাবে খুন করিয়ে কারো কাঁধে চাপাবার মতলব করেছিলে। সেই মতলবে তুমি সি বিচে গিয়ে উপযুক্ত লোক খুঁজছিলে। আমিও বোকার মতো তোমার ফাঁদে ধরা দিতে এসেছিল। রোজ তোমার মজা দেখাচ্ছি। কর্নেল বললেন, মিস্টার ভেঙ্কটেশ, একটু পরে ব্যাকগ্রাউন্ডটা আপনাকে জানাবো। আপাতত আপনি আপনার কর্তব্য করতে থাকুন। সিভিউয়ের গ্রাউন্ড ফ্লোরে রিসেপশনের পেছনে ম্যানেজারের ঘর। ম্যানেজার ভদ্রলোক বাইরে গিয়েছিলেন। এসে সব দেখে শুনে অনবরত ঠকঠক করে কাঁপছেন। ওর ঘরে জিজ্ঞাসাবাদ চলছে। আমার স্টেটমেন্ট ও জেরা পর্ব চুকে যাওয়ার পর তৃণা মৈত্রকে ডাকা হলো। তখন 6:30। বাইরে সমুদ্র অন্ধকারে গর্জন করছে। হোটেলের সবগুলো আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। তৃণা আস্তে আস্তে মিস আয়ারের কাঁধে হাত রেখে ঘরে ঢুকলো। মিস আয়ার চলে গেলে ভেঙ্কটেশ বললেন, বসুন মিসেস মৈত্র। খুব দুঃখিত আমি, আপনার মনে অবস্থা জেনেও আপনাকে বিব্রত করা হচ্ছে, কিন্তু এটা কর্তব্য, তাই ক্ষমা করবেন। তৃণা বসে বলল, বলুন কি জানতে চান। আপনারা কবে এসেছেন এখানে? সে তো হোটেলের রেজিস্টারে পাবেন, গতকাল সন্ধ্যে 6টা নাগাদ। আপনি জয়ন্তবাবুকে বলেছিলেন আপনার আসার পর কী সব অদ্ভুত ঘটনা ঘটেছে। কি ঘটনা? তৃণা একটু ভেবে নিল যেন, তারপর বলল, কাল রাতে দুবার আমাদের দরজায় কে যেন নক করছিল। উনি দুবারই দরজা খুললেন, কিন্তু কাকেও দেখতে পেলেন না। প্রথমবার রাত 9টায়, দ্বিতীয়বার 10:30টায়। আজ সকালে ব্যালকনিতে দুজনে দাঁড়িয়ে আছি, হঠাৎ আমার চোখে পড়ল একটা লোক খাড়ির ওপরে পাথরের চাতাল থেকে বন্দুক তাক করছে। উনিই দেখতে পেলেন, অমনি আমাকে টেনে বসে পড়লেন। সে অবস্থায় গুলি মেরে আমরা ঘরে ঢুকলো। উনি ভীষণ কাঁপছিলেন। আমি জিজ্ঞাসা করে কোনো জবাব পেলাম না। বেশ, তারপর আর কি ঘটনা ঘটলো বলুন। নিচে ডাইনিংয়ে আজ দুজনে লাঞ্চ খেতে এসেছি। একজন বয় ওর হাতে একটা চিঠি গুঁজে দিল। লাউঞ্চে কে একজন নাকি দিয়েছে চিঠিটা। চিঠি পড়ে ওর মুখ শুকিয়ে গেল যেন। জিজ্ঞাসা করলুম, কিন্তু এবার কোনো জবাব দিলেন না। শুধু বললেন, পরে সব বলবো। তারপর খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিলেন। লাউঞ্চে গিয়ে দেখলুম সত্যি এক ভদ্রলোক বসে আছেন। মিস্টার মৈত্র আমাকে ঘরে যেতে বলে ওই ভদ্রলোকের কাছে গেলেন। আমি আমার স্বামীর কোনো ব্যাপারে কখনো কৌতূহল প্রকাশ করিনি, কিন্তু এবার খুব উদ্বিগ্ন বোধ করছিল। আধ ঘন্টা পরে উনি ফিরলেন। তারপর বললেন, একটু কাজে বাইরে যাচ্ছি, শিগগিরই ফিরবো, ভেবো না। তখন প্রায় 2টো। 5টা পর্যন্ত যখন ফিরলেন না, তখন উদ্বিগ্ন হয়ে বেরিয়ে পড়ল। তারপর ওই ভদ্রলোক জয়ন্তবাবুর সঙ্গে দেখা হলো। ভেঙ্কটেশ হাত তুলে বললেন, এবার আমার একটা প্রশ্নের জবাব দিন। জয়ন্তবাবুকে ঘরে বসিয়ে রেখে আপনি কোথায় গিয়েছিলেন? তৃণা মুখ তুলে নিষ্পলক তাকালো, তারপর বলল, আমাদের রুমে ইলেকট্রিক কানেকশন কাটা দেখে নিচে বলতে এসেছিল, কিন্তু লাউঞ্জে নেমেই চোখে পড়ল সেই পাথরের চাতালের সকালে বন্ধ করা লোকটা আর কি একজন দাঁড়িয়ে রয়েছে। তার চেহারা অবিকল মিস্টার মৈত্রের মতো, পোশাক একই রকম।
বেশ খানিকটা দূর বলে স্পষ্ট চেনা যাচ্ছিল না, তাই তক্ষুনি দৌড়ে সেদিকে গেলাম, কিন্তু আমি যেতে যেতে ওরা পাথরের আড়ালে চলে গেল। তখন কিছুক্ষণ খোঁজাখুঁজি করে হোটেলে ফিরে এলাম। এসেই দেখি এসে দুহাতে মুখ গুজে হু করে কেঁদে উঠল। ভেঙ্কটেশ বললেন, প্লিজ মিসেস মৈত্র, আমাদের আরও অনেক কিছু জানবার আছে। আপনার স্বামীর হত্যাকারীকে খুঁজে বের করতে আপনার সাহায্য খুবই দরকার। তৃণা ভেজা চোখ তুলে বললেন, বলুন, আর কি জানতে চান? আপনার স্বামীর পেশা কী ছিল? স্থায়ী কিছু ছিল না, খুব খেয়ালি মানুষ, নানা রকম ট্রেডিং এজেন্সির সঙ্গে থাকতেন। সম্প্রতি নতুন কোনো ব্যবসা করার কথা ভাবছিলেন। এবার কর্নেল বললেন, মিসেস মৈত্র, আপনার স্বামী নীলাপুরমে কেন এলেন আপনি নিশ্চয়ই জানেন। তৃণা ঘাড় নাড়ল, জানি না, আমি কখনো ওকে প্রশ্ন করতুম না, এটা আমার স্বভাব বটে। তাছাড়া প্রশ্ন করলে উনি বলতেন, পরে বলবো কোন। এবার হঠাৎ নীলাপুরমে আসবেন বললেন, তখন আমি কোনো প্রশ্ন করিনি। আপনার স্বামী কি কোনো শত্রু ছিল জানেন? না, থাকলেও আমাকে বলেননি। আপনার স্বামী নিশ্চয়ই বন্ধুবান্ধব ছিলেন? হ্যাঁ, তা ছিলেন বই কি, তবে উনি খুব ব্যস্ত মানুষ ছিলেন, আড্ডা দিতে ভালোবাসতেন। খুব ঘনিষ্ঠ এমন কারো নাম নিশ্চয়ই বলতে পারবেন? পুরো নাম আমি বলতে পারবো না, যেমন এক ভদ্রলোক মাঝে মাঝে আমাদের কলকাতার বাসায় আসতেন, অবনীবাবুর নাম। আরেকজন আসতেন, তার নাম মিস্টার রক্ষিত। আপনারা কোন ট্রেনে এসেছেন হাওড়া থেকে? তৃণা একবার ওর দিকে তাকিয়ে বলল, কেন? এমনি জিজ্ঞাসা করছি, হাওড়া থেকে ডিরেক্ট আসা যায় না কোনো ট্রেনে। সরি বলে কর্নেল একটু হাসলেন। বিন্ধ্যাচল অবধি আসা যায়। বিন্ধ্যাচলে কখনো নেমেছিলেন? গতকাল 3:05 হবে। আপনার স্বামীর সঙ্গে কারো দেখা হয়েছিল ওখানে? তৃণা নড়ে উঠল, হ্যাঁ হ্যাঁ হয়েছিল, আমি ভুলে গেছি বলতে, মানে ওই খাঁড়ির ওপরকার চাতালে যে লোকটাকে দেখেছি তারই সঙ্গে। বিন্ধ্যাচল স্টেশনে ওকে দেখেই উনি এগিয়ে গেলেন, আমায় বললেন, তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। 15-20 মিনিট লোকটার সঙ্গে কথা বলে ফিরে এলেন। তখন ওকে কিরকম উদ্বিগ্ন দেখাচ্ছিল। কর্নেল শুধু বললেন, আমার আর কোনো প্রশ্ন নেই, মিস্টার ভেঙ্কটেশ, ইউ প্রসিড। ভেঙ্কটেশ ঘড়ি দেখে বললেন, মিসেস মৈত্র আপাতত এই, আপনি ওখানে গিয়ে বসুন। মিস্টার আচারিয়া, একবার ডাকুন বয় রণদীপকে। রণদীপ বয়সে তরুণ। ঘরে ঢুকে সেলাম করা পরই তার চোখ গেল আমার দিকে। অমনি ওর ঠোঁটে বাঁকা হাসি উঠল। নির্ঘাত ব্যাটা আমাকে তখন বেরিয়ে আসতে দেখেছিল ঘর থেকে। সে দাঁড়িয়ে রইল। ভেঙ্কটেশ তাকে বসতে বললেও সে বসলো না। তখন একটু হেসে ভেঙ্কটেশ বলল, তুমি রণদীপ সিং? জি হ্যাঁ। কতদিন সে ভিউতে এসেছো? তা বছরখানেক হয়ে গেল স্যার। গতকাল তোমার ডিউটি ছিল কখন? 6টা থেকে রাত 1টা। ওই সময়ের মধ্যে মিস্টার মৈত্র ছাড়া নতুন কেউ এসেছিল হোটেলে? 2জন সাহেব এসেছিলেন, ওনারা এখনও আছেন, তবে রেজিস্টার দেখলেই সব মালুম হবে স্যার। ঠিক বলেছো। আচ্ছা রণদীপ, ওই সময়ের মধ্যে মিস্টার মৈত্রের ঘরে, মানে 13 নম্বর ঘরে কাউকে নক করতে বা ঢুকতে দেখেছিলে? না স্যার, আমি তো হরদম করিডোরেই ঘুরি। আজ কখন ডিউটি তোমার? দুপুর 2টো থেকে রাত 9টা অবধি আছে স্যার। এই সময়ের মধ্যে কাউকে 13 নম্বরে? বাঁ দিয়ে রণদীপ আমার দিকে আঙুল তুলল। ওই যে স্যার। না, উনি ছাড়া আর কেউ ঢোকেনি? ঢুকেছিলেন, কিন্তু ওকে থামতে দেখে কর্নেল ঝুঁকে পড়লেন। জিজ্ঞাসা করলেন, যিনি ঢুকেছিলেন তাকে আর নিশ্চয়ই বেরোতে দেখোনি, তাই না? রণদীপের ঠোঁট কাঁপছে, সে কি বলতে চায় অথচ পারছে না, খুব অবাক আর হতভম্ব যেন। কর্নেল বললেন, এবং যাকে ঢুকতে দেখেছিলে তারই লাশ বাথরুমে দেখা গেল, তাই তো রণদীপ? রণদীপ লাফিয়ে উঠল, হ্যাঁ স্যার, তাই বটে স্যার। এতক্ষণে সেটা খেয়াল হয়নি স্যার। ঘরের সবাই নড়ে উঠেছিল। তারপর ভীষণ স্তব্ধতা। কর্নেল শুধু বললেন, মাই গুডনেস। তারপর শুনলাম তৃণা মৈত্র চিৎকার করে উঠল, মিথ্যে, একেবারে মিথ্যে, যে খুন হয়েছে সেই আমার স্বামী। তারপর দেখলুম সে অজ্ঞান হয়ে কোনার সোফা থেকে মেঝেয় পড়ে গেল। কর্নেল আমাকে ডেকে বললেন, এসো জয়ন্ত, বাইরে যায়। মিস্টার ভেঙ্কটেশ দরকার হলে রিং করবেন, কিংবা আসতেও পারেন। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আলবাট্রাস, রুম নাম্বার 3, গুড নাইট। রাস্তায় পৌঁছে কর্নেল বললেন, জয়ন্ত, কি ভাবছো? ভাবছি লাশটা তবে পুলকেশ মৈত্রের নয়, না তৃণার স্বামীর। কিন্তু এর মানেটা কি? মানে এখনো বোঝা যাচ্ছে না, মাথাটা পরিষ্কার করা দরকার। তাই চলো আমরা একবার ওই খাড়ির ওপর পাথরের চাতালে গিয়ে কিছুক্ষণ বসি। জায়গাটা ভারী চমৎকার। একটু অস্বস্তি হচ্ছিল। বললুম, বন্দুক আর বাইনোকুলার ধারী কারো পাল্লায় পড়বো না তো? কর্নেল হেসে বললেন, তোমার দৃষ্টি বিভ্রম নয় তো জয়ন্ত? মোটেও না, স্পষ্ট দেখেছি একজন নীল শার্ট পরা লোক চোখে বাইনোকুলার রেখে দাঁড়িয়ে আছে। অবশ্য তার হাতে বন্দুক দেখিনি। পাথরের ঢালুতে নামতে গিয়ে হঠাৎ কর্নেল বললেন,
বরং তার আগে একবার ওই দি সোয়ান নামে হোটেলটা থেকে ঘুরে আসি। হঠাৎ ওখানে কেন? নিছক বিয়ার খেতে। বিয়ার মদ নয়, অন্তত এবেলা খাওয়া যাক। দুজনে সোজা এগিয়ে গিয়ে সেই খাড়ির খানিকটা উত্তরে দ্য সোয়ান নামে ছোট্ট হোটেলের দিকে এগোলো। হোটেলটা বাংলো বাড়ির মতো, লাউঞ্জে তেমন ভিড় নেই। এক পাশে বার, বাইরে ঢুকে দেখলুম যা ভিড় তা এখানেই। নীল আলোয় মৌমাছির মতো এক ঝাঁক মাতাল গুঞ্জন করছে, চাপা সুরে বিলিতি অর্কেস্ট্রা বাজছে। আমরা খালি টেবিল খুঁজতে খুঁজতে কোনায় চলে এলো। একটা টেবিলে তখন একজন লোক একা বসে আছে, টেবিলের গ্লাসে রঙিন মদ। কর্নেল ভদ্রতা করে বললেন, বসতে পারি? লোকটি ঘাড় নাড়ল মাত্র, তারপর গ্লাসটা তুলে নিয়ে চুমুক দিল। আমরা বসে পড়লাম। ওয়েটার আমাদের পেছন পেছন এসে দাঁড়িয়েছিল। কর্নেল বিয়ার দিতে বললেন। এই সময় আমার চোখে পড়লো তৃতীয় চেয়ারে ওই লোকটা কোমরের কাছে একটা বাইনোকুলার ঝুলছে। অমনি সে উঠে কর্নেলের উড়োতে চিমটি কাটল। কর্নেল কিন্তু গ্রাহ্যই করলেন না, নির্বিকারভাবে দাড়িতে হাত বোলাতে থাকলেন। তখন আমি লোকটাকে আরো ভালো করে লক্ষ্য করতে থাকলাম। দূর থেকে কম আলোয় দেখেছি, ভুলও হতে পারে, কিন্তু এর পোশাকও স্পষ্ট বলে দিচ্ছে পাথরের চাতালে দাঁড়িয়ে থাকা লোকটাই বটে। বয়স আন্দাজ 35-36 হবে ওর। বেশ বলিষ্ঠ চেহারা, মুখের চামড়ায় পোড় খাওয়া ভাব আছে। খাড়া নাক আর চৌকো চোয়াল দেখে সহজেই বোঝা যায় লোকটার ডান পিঠে না হয়ে পারে না। বিয়ার এসে গেল। কর্নেল বোতল থেকে গ্লাসে খানিকটা বিয়ার ঢেলে বললেন, জয়ন্ত নিশ্চয়ই এই নিরামিষ পানীয়ে সন্তুষ্ট হবে না। কর্নেল আমার চিমটিতে সাড়া দেয়নি বলে ক্ষুব্ধ ছিল, তাই গম্ভীর হয়ে মাথাটা দোলালো মাত্র। তার মানে হ্যাঁ এবং না দুই হতে পারে। কর্নেল একটু হেসে গ্লাসটা তুলে চিয়ার্স বলে চুমুক দিলেন। এই সময় তৃতীয় চেয়ারের লোকটা হঠাৎ উঠে দাঁড়ালো, তারপর বেরিয়ে গেল। তখন ব্যস্ত হয়ে চাপা গলে বললুম, যা চলে গেল যে। কর্নেল গ্লাসের দিকে তাকিয়ে বললেন, কে গেল ডার্লিং? খেপে গিয়ে বললুম, ন্যাকামি করবেন না। ওই বাইনোকুলারওয়ালা লোকটা এতক্ষণ দিব্যি আপনার সামনে জলজ্যান্ত বসে রইল, আর আমি আপনাকে চিমটি কাটলুম, অথচ গ্রাহ্য করলেন না। কর্নেল একটু হেসে বললেন, তুমি কি ভাবছো বাইনোকুলার সঙ্গে থাকলে তাকে খুনি বলে সন্দেহ করতে হবে? নিশ্চয়ই ওই লোকটাই তো তখন খাড়ির ওপর দাঁড়িয়ে। কর্নেল হঠাৎ আমার হাত চেপে ধরে বললেন, চুপ। তারপর অদ্ভুত ভঙ্গিতে চোখের তারা ঘুরিয়ে ওর ডান দিকটা নির্দেশ করলেন। আর চোখে তাকিয়ে দেখি ওই টেবিলে 3জন লোক বসে আছে। 2জন সর্দারজি, অন্য একজন ধুতি পাঞ্জাবি পরা বাঙালি ভদ্রলোক। বাঙালি ভদ্রলোকটি যে সর্দারজির সাথে আসেননি তা দেখা মাত্র বোঝা যায়। উনি আপন মনে একটা পেন দিয়ে এক টুকরো কাগজে কাটাকুটি করছেন। পাশের গ্লাসে মদ। মুখের ভাবভঙ্গি দেখেই বুঝলুম প্রচণ্ড নেশা হয়ে গেছে। কাগজের টুকরোটা বাড়ির বিলই মনে হলো। তার উপর যেভাবে কলম চালাচ্ছেন, বাঙালি যে জাত কেরানি তার নির্বিধায় প্রমাণ করা যায়। আমি আর হাসি চাপতে পারলাম না। হাসি শুনেই ভদ্রলোক মুখ তুলে তাকালেন। দেখি উনিও গদগদ হয়ে হাসছেন। মাতালের এমন হাসি আমার পরিচিত। আমি ওর কাজে সায় দেওয়ার ভঙ্গিতে মাথা দোলালাম। ভদ্রলোক শুধু মাতাল নন, রসিকও বটে। অমনি দ্বিগুণ উৎসাহে কলম চালানো শুরু করলেন এবং মাঝে মাঝে মাথা তুলে আমার দিকে তাকিয়ে হাসলেন। এমন মজা পেলে ছাড়তে ইচ্ছা করে না। ব্যাপারটা সর্দারজিদের চোখে পড়ল এতক্ষণে। একজন বুড়ো কুঁচকে অস্পষ্ট মুখে কিছু বলল, মুখে বিরক্তির চিহ্ন। হঠাৎ কর্নেল বলে উঠলেন, আমি একবার বেরোচ্ছি জয়ন্ত, তুমি আমার জন্য এখানেই অপেক্ষা করো। বার 10টা অবধি খোলা, আমি 9:30টার মধ্যেই ফিরব। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই বেরিয়ে গেলেন উনি। আমার ক্ষোভ হলো ওনার ওপর, কিন্তু কি আর করা যাবে। ওর কথা মতো না চললেও উনি বড্ড বিরক্ত হবেন। বিশেষ করে খুন খারাপি তদন্তের ব্যাপারে উনি তখন অন্য মানুষ। তাই বসে থাকতে হলো। এই অবস্থায় ভদ্রলোকের সঙ্গে ভাবনা জমিয়ে উপায় নেই। নিঃসংকোচে বললুম, চলে আসুন এখানে। ভদ্রলোক যেন সেটাই চাইছিলেন। টলতে টলতে কলম কাগজ আর গ্লাস নিয়ে আমাদের টেবিলে এলেন। তারপর নমস্কার করে বললেন, বাঁচলুম। আমার নাম পরিতোষ কাঠফর্মা। টালিগঞ্জে কাঠগুলো আছে। মশাই যে বাঙালি তা আঁচ করেছিলাম, কিন্তু বুঝলেন ওই 2 সর্দারজির ভয়ে টেবিল ছেড়ে উঠতে পারছিলাম না। কেন বলুন তো? ওদের আমি ভীষণ ভয় করি। টেবিল থেকে উঠলেই যদি মেরে বসে। হো করে হেসে উঠলাম। বললুম, একা এসেছেন নীলাপুরমে? পরিতোষবাবু বললেন, হ্যাঁ, আমি মশাই ব্যাচেলার মানুষ, দোকা টোকা ভালোবাসি না। আপনি? আমিও তাই। বাচ্চা ছেলের মতো হি হি করে হেসে পরিতোষবাবু বললেন, খুব ভালো, খুব ভালো। খবরদার স্ত্রী লোকে ছায়া মারাবেন না, মারিয়েছেন তো মরেছেন। তা ব্রাদারের নামধাম? পরিচয় দিতে লাফিয়ে বললেন, ওরে বাবা, কি আনন্দ, কি আনন্দ। তারপর হাস্যকর ভঙ্গিতে শীষ দিয়ে বেয়ারাকে ডাকলেন। আমার আপত্তি সত্ত্বেও হুইস্কির অর্ডার দিলেন। বললেন, আপনার মতো সঙ্গী যখন পেয়ে গেছি, আজ মশাই বার শুদ্ধ শুষে খাবো। বললুম, উঠেছেন কোথায়? পরিতোষবাবু ছাদ দেখিয়ে বললেন, মাথার ওপরে, এই শোয়া নেই। আপনি? আলবাট্রাসে। খুব ভালো, খুব ভালো বলে একটু ঝুঁকে চোখ নাচিয়ে বললেন, ওই বুড়ো সাহেবটাকে
এখানে এসেই আলাপ হয়েছে বুঝি? আমেরিকান নয় তো? দেখবেন ব্রাদার, সিআইএ ঘুরঘুর করছে সবখানে, খুব সাবধান। দেশের কোনো কথা ফাঁস করবেন না, আপনারা জার্নালিস্ট, আপনারা দেশের সব গোপন খবর রাখেন কি না তাই বলছি। বাঙালি বললাম, না না, উনি ভারতীয়, শুধু ভারতীয় নন, বাঙালিও। পরিতোষবাবুর চোখে জল বেরিয়ে গেল। হ্যাঁ, উনি বাঙালি? ওরে বাবা, কি আনন্দ, কি আনন্দ! ওয়েটার ইধাও। এই আনন্দে আবার হুইস্কি এসে গেল। এমন আমাদের লোক খুব কমই দেখেছি। মেজাজ ভালো হয়ে গেল ক্রমশ। বিয়ারের পর 2 পেগ হুইস্কি পেটে পড়ার ফলে নেশাও ধরে যাচ্ছিল। এরপর কিভাবে সময় কেটেছে বলা কঠিন। যখন কর্নেল ফিরে এসে আমার কাঁধে হাত রাখলেন, তখন আমার চোখে নানা রঙের খেলা ভাসছে। রাত কিভাবে কেটেছে মনে নেই। সকালে উঠে দেখি পাশে বেডে কর্নেল নেই, মাথা ভোঁ ভোঁ করছিল। তাই স্নান করলুম, বয়সে ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্ট সেরে সিগারেট ধরিয়ে ব্যালকনিতে গেলুম। সকালে শান্ত সমুদ্র রোদে ঝকমক করছে। সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে কর্নেল এসে গেলেন। হ্যালো ডার্লিং, উঠে পড়েছো দেখছি। একটু হেসে বললুম, মদে আমার নেশা হয় না কর্নেল। তাই বটে। কর্নেল মৃদু হেসে বললেন, আশা করি তাহলে গত রাতে কী সব ঘটেছে তোমার সামনে সব মনে আছে? নিশ্চয়ই আছে, বলে যাও। পরিতোষবাবু আর আমি জমিয়ে খাচ্ছিলাম, তখন আপনি এলেন। তারপর আমরা দুজনে আলবাট্রাসে চলে এলো। কর্নেল আবার হেসে উঠলেন। হাসছেন যে? হাসছি কারণ গত রাতে তোমার প্রচণ্ড নেশা হয়েছিল, প্রমাণ অনেক। তোমাকে নিয়ে সাইকেল রিক্সা করে ফিরছি, পথে ঝোপঝাড় আর পাথরের আড়াল থেকে একটা লোক রিভলভার থেকে গুলি ছুঁড়ল। আমাদের সৌভাগ্য রিক্সাটা জোরে যাচ্ছিল, তাই লক্ষ্য ভ্রষ্ট হলো। আঁতকে উঠে বললাম, সর্বনাশ। কর্নেল বললেন, যাই হোক, আমি তৈরি ছিলাম, পাল্টা গুলি ছুঁড়ে ও রিভলভারটা ফেলে দিলুম। হাত চেপে ধরে সে পালালো। তখন রিক্সাওয়ালাকে বললুম তোমায় পৌঁছে দিতে, আর আমি সেই রিভলভারটা খুঁজে নিয়ে মিস্টার ভেঙ্কটেশের কাছে গেলাম। ফরেন্সিক টেস্টে নিশ্চয়ই ধরা পড়েছে ওটাই মার্ডার ওয়েপন। এত কাণ্ড, অথচ কিছু টের পাইনি। পাবে কিভাবে? পরিতোষবাবু তোমাকে মাতাল করে দিতেই চেয়েছিলেন কি না? কেন? ওর কি উদ্দেশ্য থাকতে পারে? তুমি মদে বেহুশ থাকলে ফেরার পথে আমাকে একা খতম করাটা খুব সহজ হয়ে ভেবেছিলেন। কর্নেল, খুলে বলুন প্লিজ। কর্নেল পা ছড়িয়ে বসে বললেন, জয়ন্ত, এই কেসটা ইন্স্যুরেন্স ঘটিত। বুঝলুম না। পুলকেশ মৈত্রে 3টে ইন্স্যুরেন্স করা আছে, 3, 1.5, 4.5 লাখ টাকার। সে মরলে টাকাটা তৃণা পায়। অতএব পুলকেশ ঠিক করেছিল সে মরবে। আত্মহত্যার কেসে আজকাল ইন্স্যুরেন্স অনেক ঝামেলা করে, কিন্তু কোথাও বেড়াতে গিয়ে খুন হলে ঝামেলা নেই। পুলকেশ ও তৃণা ঠিক করলো যে নীলাপুরমে গিয়ে পুলকেশ খুন হবে। হলো। তার মানে স্ত্রী যদি কোনো ডেড বডিকে স্বামী বলে চালায়, অসুবিধা নেই। এবার তৃণাকে বাকিটা করতে হবে। ডেথ সার্টিফিকেট নিয়ে ইন্স্যুরেন্সে স্বামী টাকা ক্লেম করবে, টাকা পেয়ে যাবে। তখন পুলকেশ অজ্ঞাতবাস থেকে বেরিয়ে তৃণার সঙ্গে নতুন কোনো এলাকায় পাড়ি জমাবে। আবার সে অন্য নামে ইনসিওর করবে, আবার খুন হবে, আবার তৃণার টাকা ক্লেম করবে। তখনও সেও অবশ্য তৃণা নয়, অন্য কোনো নাম তাকেও নিতে হয়েছে। এটা হলো ওদের 3 নম্বর কেস। এর আগে পুলকেশ আর তৃণা ছিল অরুণ আর মাধবী। তার আগের নাম ছিল পরিমল আর কেতকী। প্রত্যেকবারই তৃণার নির্বোধ প্রেমিকরা খুন হয়। বাহ, বেড়ে বুদ্ধি তো। কিন্তু এবারকার ডেড বডিটা কার? তৃণার আরেক নির্বোধ প্রেমিক অবনী রায়ের। হাওড়াতে পুলকেশ একটা মারাত্মক ভুল করে। এ ভুল সব বুদ্ধিমান শয়তানের ক্ষেত্রেই দেখা যায়, তা না হলে তাদের ধরা যেত না। পুলকেশ 3টে বার্থ রিজার্ভ করেছিল একই স্লিপে, কিন্তু এখানে পৌঁছে এসে অবনীকে নিয়ে যায় দ্য সোয়ানে। ওখানে অবনীর নামে কিন্তু কোনো রুম বুক করা নেই, আসে পরিতোষ কারফর্মা নামে। পুলকেশ অবনীশকে বলেছিল ওর এক বন্ধু পরিতোষ কারফর্মার নামে দ্য সোয়ানে একটা ডবল রুম বুক করা আছে। পরিতোষ হঠাৎ কোনো কাজে আটকে গেছে, তাই আসতে পারছে না। অতএব ওই রুমে এসে থাকতে পারে, কোনো অসুবিধা হবে না। কিন্তু পরিতোষ তো একজন চাই, তা না হলে দ্য সোয়ান অবনীকে থাকতে দেবে কেন? অতএব পুলকেশ অবনীকে বলে সে নিজেই বরং পরিতোষ হয়ে পরিচয় দেবে। রসি তো তার কাছেই আছে। এতে ব্যাপারটা দাঁড়ালো বেশ মজার। পুলকেশ ধুতি পাঞ্জাবি পরে খাঁটি বাঙালি বেশে পরিতোষ নামে দ্য সোয়ানে অবনীর সঙ্গে কিছুক্ষণ কাটায়। আবার সি ভিউতে সাহেব সেজে পুলকেশ নামে স্ত্রীর কাছেও থাকে। অবনী নির্বোধ এবং তৃণার প্রেমে অন্ধ না হলে ফাঁদটা টের পেত। দ্য সোয়ানে তদন্ত করার পর ব্যাপারটা আমরা টের পেয়ে গেলাম। পুলকেশকে অ্যারেস্ট করতে পেরেছে পুলিশ। গত রাতেই দ্য সোয়ানে ওই ঘরটায় ব্যাটা শুয়ে কাতরাচ্ছিল, হাতে জখম, রুমাল বেঁধেও রক্ত বন্ধ হচ্ছিল না, বেসিনে ডেটলের ছড়াছড়ি। তাকে অবশ্য তক্ষুনি হাসপাতালে পাঠানো হয়েছিল। সব তো বুঝলাম, কিন্তু ওদের ব্যাকগ্রাউন্ড এত শীঘ্রই পেলেন কোথায়? কর্নেল অন্যমনস্কভাবে জবাব দিলেন, তৃণা সব কবুল করেছে। একটু পরে বললুম, বাইনোকুলার চোখে রেখে খাড়ির ওপর যে লোকটা সেই ভিড়ের দিকে লক্ষ্য রাখছিল,
সে নিশ্চয়ই পুলকেশ, কিন্তু লক্ষ্য রাখতো কেন? তৃণার কাছে সংকেত পাওয়ার জন্য। গ্রিন সিগন্যাল পেলে সে স্ত্রীর কাছে যেত। বলে কর্নেল হেসে উঠলেন। তবেই দেখো জয়ন্ত, তোমাকে বলেছিলাম আমার খুনের কপাল। সত্যি, কোথাও বেড়াতে গিয়ে আরাম কাটাবো তার উপায় নেই।